দর্শক, ইসমানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আহমদিন। আজকেও আমাদের আলোচনা ইরানের উপর মার্কিন এবং ইসরায়েলি হামলা এবং তারপর যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে সেই নিয়েই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আছেন অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। এবং আছেন অধ্যাপক শাহাব এনাম খান, তিনি অধ্যাপনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। নতুন সরকার গঠনের পরপরই একটা বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। সেখানে দুদিনে দুটো বিবৃতি আমরা দেখলাম। কেমন হলো বিবৃতিগুলো? প্রথম কথা যে বিবৃতি দেখেই বোঝা যায় যে সরকারটি যে একেবারেই নতুন এবং তারা যে এখনো তাদের লক্ষ্য উদ্দেশ্য এমনকি কূটনীতির নীতি কি হবে। পররাষ্ট্রমন্ত্রী তো পুরনো মানুষ, পররাষ্ট্রমন্ত্রী পুরনো এবং তাকে আমরা খুব বেশি দূর জানতে পারিনি অন্তর্বর্তী সরকারের সময়ও। উনি আস্তে আস্তে বিকশিত হচ্ছেন। ফলে এই বিবৃতি দেখেও আমরা বুঝতে পারছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কার হাতে আছে, কি অবস্থায় আছে এবং আমরা কতটা ভরসা করতে পারছি। দেখুন, প্রথম দিন যখন বিবৃতিটি গেল তখন আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই যুদ্ধের সূচনা কোথায়, কে কাকে আক্রমণ করেছে তার কোনো বর্ণনা নেই, কোনো দেশের নাম নেই। কিন্তু তারা জানতে পেরেছেন যে 7টি বা 5টি মুসলিম বিশ্বেও আক্রমণ হয়েছে এবং তার নিন্দা করেছেন। আজকে আবার দেখলেন যে আপনি আয়াতুল্লাহ খামেনির এই যে শোকাবহ পরিস্থিতি এবং আপনার ভায়োলেশন অফ এনি ইন্টারন্যাশনাল ল করে তাকে তাকে হত্যা করা হয়েছে, তার একটা নিন্দা জানানো হয়েছে। দেখুন, বিবৃতিটি লেখার সময় আমাদের প্রথম কথা, আমাদের পররাষ্ট্রনীতি আসলে কি করে ডে টু ডে এক্সিকিউটেড হবে অথবা ক্রাইসিসের সময় আপনি কি করে স্ট্যান্ড নেবেন বা পজিশনিং ঠিক করবেন, আমার ধারণা তার কিছু প্রায়োগিক দিক আমাদের আলোচনা করে রাখা ভালো। এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে বা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আক্রমণকে মানে ওভারলুক করতে একটা বিবৃতি যদি লিখতে হয়, আমি শিওর বাংলাদেশের স্বার্থের যারা লিখেছেন বা বলেছেন তারা হয়তো ভেবেছেন যে আমাদের মানে গার্মেন্টসের বাজার সেখানে রয়েছে। এই ভদ্রলোক বা তার সহযোগীরা কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিও করেছেন আপনার ট্যারিফের ব্যাপারে। কাজেই এই সব কিছু মিলে আমার মনে হয়েছে যে বিবৃতিটি পড়লে এই ধরনের, এটি প্রকাশিত না, বিবৃতির ভেতরে নাই, কিন্তু অপ্রকাশিতভাবে আপনি দেখতে পান। আবার ধারণা করা হয়েছে যে এই দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকরা কাজ করে, প্রায় 7 মিলিয়ন শ্রমিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে, তাদের শ্রমবাজারকে রক্ষা করার মতো করে একটু বলতে হবে। মাঝখানে ইরান যে আক্রান্ত হলো এবং সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি ভেঙে ইরানকে আক্রমণ করা হলো, দেখুন ওই দেশের ভেতরে অভ্যন্তরীণ সমস্যা থাকতে পারে, রেজিমের সমস্যা রয়েছে, আমরা সবাই তা জানি, মানবাধিকারের সমস্যা রয়েছে। 2-3 মাস আগেই সেখানে প্রায় অনেক গণহত্যার মতোই পরিস্থিতি বিরাজ করছিল। কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, তার যখন কোনো আন্তর্জাতিক বিষয়ে বিশেষ করে যুদ্ধ অবস্থায় তিনি তার পজিশনটাকে এক্সপ্রেস করবেন, সেটাকে আমার মনে হয় আরও স্পষ্ট করা, বোল্ড করা এবং বাংলাদেশের ইন্টারেস্টকে বা বাংলাদেশের সংবিধান আমাদেরকে যেভাবে উপস্থাপন করতে বলে সেভাবে করা উচিত হবে। দেখুন, আমাদের সংবিধান কিন্তু বলেছে যে আপনি নিপীড়িত মানুষের বা দেশের পক্ষে দাঁড়াবেন এবং একটি দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে শ্রদ্ধা করে তার সরকার কিংবা শাসনতন্ত্রকে আমরা তাদের পাশে থাকার কথা বলছি। কাজে এই বিবৃতির দুটি যদি আপনি পাশাপাশি রাখেন, আপনি এই সিদ্ধান্তহীনতা টের পাবেন এবং আমার মনে হয় স্ববিরোধিতাটিও টের পাবেন। কূটনীতির ক্ষেত্রে এটি কিন্তু খুব খারাপ উদাহরণ, কেননা আপনি তো আর সবসময় দ্বিতীয় বা তৃতীয় বিবৃতিতে পরিস্থিতি প্রকাশ করার সুযোগ পাবেন না। যেভাবে 72 ঘন্টায় বিশ্ব পরিস্থিতি বদলে যাচ্ছে, আমরা আগামী 72 ঘন্টাকে সম্পূর্ণ নতুন পৃথিবীর দিকে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে প্রায় 8টি দেশ যুদ্ধে জড়িয়ে গেছে। কাজে এই সময়ে রাষ্ট্র হিসাবে আমাদের দেশ এবং সরকার হিসাবে বিএনপি সরকারকে আমার ধারণা আরও বুঝে শুনে জোরালোভাবে বাংলাদেশ রাষ্ট্রের অবস্থানটি তুলে ধরতে হবে। ধন্যবাদ। অধ্যাপক খান, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই যে একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান তাদের সাথে কথা বলতে রাজি, অন্যদিকে ইরানের তরফ থেকে স্পষ্টই বলা হয়েছে তারা এই মুহূর্তে কোনো ধরনের আলোচনায় যাচ্ছে না, তাদের হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে মার্কিন যুদ্ধমন্ত্রী বলছিলেন যে
তারা এটাকে ইরাকের মতো একটি দেশ মনে করেন না এবং এটা খুব প্রলম্বিত হওয়ারও কারণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কি যুদ্ধটা খুব ছোট করে ফেলার এক ধরনের ইচ্ছা আছে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে কি ইরান এটাকে দীর্ঘ করতে পারছে? ধন্যবাদ। এটা খুব জটিল প্রশ্ন মনসুর, কারণ এটার অনেকগুলি দিক আছে। প্রথম কথা হলো যে যদি আমরা চিন্তা করি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আসলে এক্সিট রাউটটা কি এই জায়গাতে, অর্থাৎ তাদের অবজেক্টিভটা এখানে কি ছিল। অবজেক্টিভটা ছিল সেটা হলো যে অন্তত পক্ষে সুপ্রিম লিডারকে ডিসমেন্টেল করে একটা গভর্নমেন্টকে এখানে বসানো। এখন এইখানে বসানোর ক্ষেত্রে যেটা অনেকেই ধারণা করছিলেন যে হয়তো সম্পূর্ণ একটা নতুন সরকারকে বসাবে, সেটা আসলে আমার মনে হয় না যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্ল্যানের মধ্যে ছিল। বরং এটা ছিল যে সিনিয়র লিডারশিপ যদি এলিমিনেটেড হয়ে যায়, যে পরবর্তী সেকেন্ড ক্যাডার থার্ড ক্যাডার লেভেলে যারা আছেন তারা যদি সরকারে আসেন, তাদের সাথে তাদের এনগেজমেন্টটা করা, যেটা আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রেও দেখেছি। ভেনেজুয়েলার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নতুন কোনো সরকার আসেনি, এক্সিস্টিং সরকারটাকে মোবিলাইজ করা হয়েছে। সুতরাং এই ধরনের একটা প্ল্যান আছে। এখন মুশকিলটা হচ্ছে যে এটা ঠিক যে তারা এটা ধারণ করতে পেরেছেন যে ইরান ইরাক না, কারণ ইরানের কয়েকটা ডাইমেনশন আছে। একটা ডেমোগ্রাফিক ডাইমেনশন, হাইলি এডুকেটেড পপুলেশন, হাইলি পলিটিক্যালি সেন্সিটিভ পপুলেশন। ওয়েস্টার্ন মিডিয়াতে যতটাই দেখানো হোক না কেন যে বড় রকমের প্রোটেস্ট হচ্ছে সুপ্রিম লিডার বা আপনার মানে এস্টাবলিশমেন্টের এগেনস্টে, এইটা আসলে লার্জ এক্সটেন্টে না। কারণ এইটা যখন আপনি ইরানে কথাবার্তা বলবেন, সেই জায়গা থেকেই আপনি পাবেন ডিসেন্ট আছে। সেই কারণে ইরানের ক্ষেত্রে এটাকে প্রলম্বিত করাটা মানে ওয়াশিংটনের প্ল্যানের মধ্যে কোনো অবস্থাতেই নাই। এটার আরও দুটো দিক আছে। একটা হলো যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে যে মিলিটারিগতভাবে অ্যাসিমেট্রিটা বিশাল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কম্বাইন্ড মিলিটারি ফোর্সেস আর ইরানের স্ট্যান্ড অ্যালোন এবং স্যাংশনের মধ্যে থেকে তার যে মিলিটারি ফোর্সেস, এটার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। সুতরাং সেই জায়গাতে তারা এটাও জানে যে নন কনভেনশনাল ওয়েতে ইরান একটা পর্যায়ে যাবে। যেমন হেজবুল্লাহর কথা যদি বলা হয়, হামাসের কথা যদি বলা হয়, এবং এই যে নন স্টেট অ্যাক্টরগুলি আছে সেগুলি কিন্তু ইরানের যে কনভেনশনাল সিকিউরিটি সিস্টেম আছে সেটাকে সবসময় অনেক বেশি সাপোর্টিভ ভাবে দেখেছে। সুতরাং এইগুলি এখন অনেক বেশি অ্যাক্টিভেটেড হবে এবং যেটার ফল এন্টায়ার মধ্যপ্রাচ্যে আমরা দেখতে পাবো এবং অলরেডি দেখা শুরু হয়ে গেছে। এবং আপনি যদি পাকিস্তান পর্যন্ত আসেন, করাচিতে কিন্তু এই মুহূর্তে যে মার্কিন কনসুলেট আছে সেটার সামনে কিন্তু বিভিন্ন রকমের বিক্ষোভ এবং 24 জন নিহত হয়ে গেছে। এবং 24 জন নিহত হওয়া মানে যেই সেই কথা না। এবং সেই সাথে যদি আপনি মানে আফগানিস্তান এবং পাকিস্তান ওয়ার ফ্রন্টটাও দেখেন, সেখানেও কিন্তু এক ধরনের এটার একটা বড় রকমের ইমপ্লিকেশন হবে। সুতরাং এই ওভারঅল যে আঘাতগুলি আপনি সৌদি আরবের উপরে দেখছেন, বাহরাইনের উপরে দেখছেন, সেগুলি একটা পর্যায়ে গিয়ে মধ্যপ্রাচ্যের জন্য একটা অস্বস্তি জায়গা তৈরি হবে। সেটাও ওয়াশিংটন খুব ভালো করেই ক্যালকুলেট করেছে। সেই কারণে আমি মনে করি যে এটা হয়তো প্রলম্বিত হবে না, কিন্তু নিশ্চিতভাবেই এটার যে স্পিল ওভার এফেক্টটা তৈরি হয়ে গেছে সেইটা থেকে মধ্যপ্রাচ্যের খুব একটা নিস্তার নাই। মধ্যপ্রাচ্য আরেকটা জিনিস এখন খুব হারে হারে টের পাচ্ছে, সেটা হলো যে আপনি যখন ইরানে এই ধরনের ঘটনা ঘটলো, ভেনেজুয়েলাতে এই ধরনের ঘটনা ঘটলো, অতীতে আমরা ইরাক, লিবিয়া, আফগানিস্তান সব জায়গায় দেখেছি, সেই জায়গাতে আসলে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির সভরেন্টি কতটুকু সুরক্ষিত থাকবে সেটাও কিন্তু চিন্তার বিষয় হয়ে গেছে। সেই সাথে চীন, রাশিয়া এবং আপনার টার্কির ক্ষেত্রেও একটা বড় রকমের চিন্তাভাবনাও চলে এসছে যে কতটুকু তারা এনগেজ হবে এবং ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলি তাদের উপরেও আসবে কিনা। সুতরাং সব কিছু মিলিয়ে যে এই যে তাদের যে একটা অবস্থান এখন ব্লক পলিটিক্স তৈরি হবে, সেই ব্লক পলিটিক্সটাও ওয়াশিংটন খুব ভালো করেই হিসাব নিকাশ করছে। সেই কারণে আমি মনে করি যে প্রলম্বিত হওয়ার সম্ভাবনাটা এখন কম। কিন্তু ইরানের দিক থেকে যদি যুদ্ধটা চালিয়ে যাওয়া হয়, নিশ্চিতভাবে আমি ওটাই আসছিলাম, 3টা যুদ্ধ বিমান পতিত হয়েছে যেভাবেই হোক না কেন, দুটো হ্যাঁ ওটা তো মানে ফ্রেন্ডলি ফায়ারে পড়ে গেছে। তো এখন ফ্রেন্ডলি ফায়ারে পড়ে তো গেলে ওটা একটা ফ্রেন্ডলি স্টেটমেন্ট, কিন্তু বাস্তবতা তো আরেকটা একটু অন্যরকম। কিন্তু এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা
যে ইরান নেগোশিয়েট করবে কিনা। ইরান নেগোশিয়েট করছিল, কিন্তু মানে এই অ্যাটাক হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ফর্মে নেগোসিয়েশন চলছিল, ফর্মাল ফর্মে চলছিল, ইনফর্মাল ফর্মে চলছিল। এটা কিন্তু মার্কিন প্রশাসনই মানে প্রথম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান থেকে, প্ল্যান অফ অ্যাকশন থেকে বেরিয়ে আসে। যে কারণে ইরান এটা খুব ভালো করেই জানে যে ডায়ালগ বা যে মেডিয়েশন, সেই জায়গাতে আসলে খুব বেশি ইরান আগাতে পারবে না। বরং এখন যেটা হতে পারে, সর্বোচ্চ যেটা হতে পারে, একটা সিজ ফায়ার বা এক ধরনের যদি এই প্রশমন করার জন্য যদি এক ধরনের কমিউনিকেশন তৈরি হয়, সেটা হতে পারে। কিন্তু সেটার মানে এই না যে ইরানিয়ান রেজিম কোনো অবস্থাতেই তাদের নিজেদেরকে মানে সারেন্ডার্ড মুডে নিয়ে যাবে। জি, অধ্যাপক আমেনা হোসেন, আপনার কাছে আসি এই পর্যায়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাবসেন্ট ফাইলকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প এক ধরনের বেকায়দায় ছিলেন। নেতানিয়াহু অনেকদিন ধরেই তার নিজের দেশে বেশ সমস্যার মধ্যে রয়েছেন এবং যখনই সমস্যা ঘনিয়ে ওঠে তারা একটা যুদ্ধ বাঁধিয়ে দেন। এই মুহূর্তে ইসরায়েলে 10 জন নিহত হয়েছেন, 4 জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এই যুদ্ধটা চালিয়ে যাওয়া, বিশেষ করে ইরানের দিক থেকে যদি আক্রমণ আসতে থাকে এইভাবে, এটা আসলে তাদের জন্য কতটুকু ক্ষতির কারণ হচ্ছে এবং এটা আসলে কস্ট অফ ওয়ার তাদের কতটুকু বাড়াচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে শাহাব বলছিল একটা কথা যে মার্কের যুদ্ধটা, শাহাব কারেক্ট মি ইফ আই এম রং, বাট দিস ইজ হাউ আই হার্ড ইউ, যে যুদ্ধটা মার্কিন যুক্তরাষ্ট্র মানে প্রলম্বিত হবে না, করার চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে। এবং অলরেডি আমরা যেটা শুনতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছে যে সে নেগোসিয়েশনস করতে রাজি আছে। কিন্তু আপনি যদি উল্টো দিক থেকে দেখেন, ইরান থেকে কিন্তু বা স্পষ্ট বার্তা গেছে যে তারা এখন নেগোসিয়েশন টেবিলে আসবে না। এবং তারা এই কথাটাও বলেছে যে আমরা তো নেগোসিয়েশনস করছিলামই। এবং দেখেন, এই যুদ্ধের ফলে না অনেকগুলো আন্তর্জাতিক সম্পর্কের অনেকগুলো যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আছে সেগুলো ফ্লাউটেড হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইনফ্যাক্ট ক্ষমতায় আসার পর থেকে, পার্টিকুলারলি সেকেন্ড টার্মে, মানে যেই রুল অফ ল বা একটা সিস্টেমের উপরে আমরা বেস করে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাজনীতি চালাতাম, সেগুলো প্রত্যেকটাকেই সে ফ্লাউট করেছে। এবং আবার পৃথিবী কখন, কবে বা কখন এই জায়গাটাতে ফেরত যেতে পারবে, সেটাও একটা বড় প্রশ্ন থেকে যায়। এখন যে প্রশ্নটা আপনি করছিলেন, দেখেন কস্টটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিরাট। একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ক্রেডিবিলিটি ক্রাইসিস এখানে আসছে। ক্রেডিবিলিটি ক্রাইসিস আসছে কারণ তার অলরেডি সে যেটা ভেনেজুয়েলা করেছে, ডোনাল্ড ট্রাম্প যে জিনিসগুলো নেটোকে নিয়ে করেছে, তার ট্যারিফ ওয়ার্স, ক্যানাডাকে নিয়ে যা করেছে, এটা নিয়ে যে আপনি যে একটা অ্যালায়েন্স সিস্টেমের মধ্যে থাকেন, তখন ওই যে কতটুকু আপনি একটা পার্টনারের উপরে রিলাই করতে পারবেন, সেটা একটা বড় ব্যাপার থাকে। এবং সেই পার্টনারের উপরে রিলাই করার জন্য বা তার লিডারশিপ দেওয়ার মতো ক্ষমতা শুধু মিলিটারি ক্যাপাবিলিটির উপরে নির্ভর করে না। একটা বড় ভেরিয়েবল, ইন্টারভিনিং ভেরিয়েবল হলো যে হাউ ক্রেডিবল ইজ দ্য পার্সন। আমরা আগে বলতাম, এটা আমরা যখন সাহাবেরও নিশ্চয় মনে আছে, আমরা যখন এগুলোয় পড়েছি, মার্কিন যুক্তরাষ্ট্রে ইনস্টিটিউশনসগুলো এত স্ট্রং যে কোনো ব্যক্তি এসে সেগুলোকে দুমড়ে মুচড়ে ফেলে দিতে পারে না। কিন্তু সেটা ভুল প্রমাণিত হচ্ছে যে জিনিসগুলো কিভাবে ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা জিনিসকে শুধু আপনি ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের উপরেই দেবেন, তার পেছনে তো রিপাবলিকান না, রিপাবলিকানসরা আছে, না রিপাবলিকানসরা আছে, কিন্তু লিডারশিপ এখানে একটা বড় রোল প্লে করছে। এবং দেখেন, সেই জায়গাটা তো আছেই, সেটা আমি ডিনাই করছি না, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে মার্কিন জনগণ কিন্তু কখনো তাদের যে বডি ব্যাগস যখন আসা আরম্ভ করে না, দে আর নট রেডি টু অ্যাকসেপ্ট ইট। এবং অলরেডি 6 জন মারা গেছে মার্কিন এক্সকিউজ মি 6 জন মারা গেছে সৈন্য সেই জায়গাটায় ধরেন। এবং ডোনাল্ড ট্রাম্পও এটা বলছে যে এটা আরও বাড়তে পারে। এবং তাদের সেক্রেটারি ডিফেন্সও এই কথাটা বলেছে যে এটা মানে এই ইয়েগুলো কস্টগুলো বাড়তে পারে। সো এই জায়গাটা ভেতর থেকেই কিন্তু এক ধরনের ইয়েটা আরম্ভ হবে। আর ইরানের জন্য কিন্তু স্টেকস আর ভেরি হাই, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হলো আলী খামেনি, ইরানের সিস্টেমটা আপনি যদি দেখেন, তাদের আলী খামেনি ইজ নট অনলি দ্য সুপ্রিম লিডার, হি ইজ অলসো দ্য ইমাম। ওদের সিস্টেমে কিন্তু ইমামের, শিয়া সিস্টেমে ইমামের কিন্তু একটা ভিন্ন রোল থাকে। সেই জায়গাটায় হি হ্যাজ বিন অ্যাসাসিনেটেড।
তাদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন আপনি তারা এখানে আমার মনে হয়েছে কি এত ইলপ্ল্যান ছিল জিনিসগুলো, তাদের ক্যালকুলেশন, একবার তারা বলছে তারা রেজিম চেঞ্জ, কিন্তু রেজিম চেঞ্জ রেজিম চেঞ্জ করতে হলে কিন্তু আপনাকে পুরো সিস্টেমটা পাল্টাতে হবে। লিডারশিপ চেঞ্জ আপনি চাইতে পারেন, যেটা সাহেব বলছিল যে হয়তো সেকেন্ড কাডার থেকে আনবে, কিন্তু সেই লিডারশিপ চেঞ্জ হয়ে আমার মনে হয় না যে সেকেন্ড কাডার বা থার্ড কাডার অফ লিডারশিপ তারা এতটাই এমবেডেড উইদিন দ্য মানে ইডিওলজিক্যাল সিস্টেম অফ ইরান যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার হবে। সো রেজিম চেঞ্জ ওদের পক্ষে এত সহজ না, এবং বারবারই আমরা দেখেছি তারা উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টগুলো দেখেন এবং রাজা শাহ পেহলভির ছেলেরও বক্তব্যগুলো দেখেন যে কী ধরনের বক্তব্যগুলো আসছে, সেটা একটা জায়গা। আর একটা জায়গা হলো তাদের যে ধরেন ইরান প্রথম থেকেই জানতো যে তাদের বেস্ট ডিফেন্সটা নিউক্লিয়ারের যেহেতু চাপ ছিল, এবং ইরান কিন্তু বারবার তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলোকে বলেছে তারা ওপেন আপ করে দেবে, এবং এই বক্তব্যগুলোও তারা দিয়েছে। ওরা যে ইসলামে হারাম মানুষকে মানে মারা এবং নিউক্লিয়ার পার্টিকুলারলি নিউক্লিয়ার ফোর্স ইউজ করা, সেই জায়গাগুলোর থেকে ও দিয়েছে। কিন্তু ওরা ভালো করে জানতো যে ওদের ডিফেন্স সিস্টেমকে মজবুত করার জন্য ওদের মিসাইল সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। এবং এই যে আমরা দেখছি তারা যে অ্যাট্যাকগুলো করছে এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে, ইটস ইন আ ভেরি ক্যালকুলেটেড মোড, এবং সেখানে এই ধরেন অলরেডি তেলের দাম ইউরোপে 50% হাইক হয়ে গেছে। সো জিসিসি কান্ট্রিজ আর ইন আ ফ্লাক্স, ওপেক বলছে তারা বাড়াবে, আরএনকো তার উৎপাদন বন্ধ করছে, এই যে কাতার, এগুলো ধরুন প্রোটেস্ট হলেও সাহাব খুব রাইটলি একটা জিনিস পয়েন্ট আউট করছিল যে তাদের সভরেন্টি, এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, দে আর অলসো ইন আ ভেরি আনকমফোর্টেবল পজিশন, কারণ তাদের ওখানে মিলিটারি বেসিসগুলো আছে, তাদের সভরেন্টি নিয়েও তো প্রশ্ন উঠবেই। সো এই দেশগুলোই বা মার্কিন যুক্তরাষ্ট্রের এগুলো কতদিন টলারেট করবে, এবং আপনি যদি ব্রিটেনের যারা আছে, ব্রিটেনে কিন্তু বিরাট একটা মুসলিম সম্প্রদায় আছে, তারা কতটুকু নেবে, এবং এইটার যে অফশুট হবে, হেজবুল্লাহ তো একটা বড় আমরা দেখলাম মার্কিন যেটাকে আমরা ওয়ার অফ এট্রিশন বলি না, বিভিন্ন জায়গায় সেই ধরনের হামলা আমরা এক্সপেক্ট করতেই পারি। সো যুদ্ধটা এখানে আমি মনে করি না যে এখনই একটা সিজ ফায়ার হয়ে যাবে, যেই জায়গাটা হয়তো কিছুটা প্রশমিত হবে, কিন্তু দিস উইল বি আ কন্টিনিউইং ফেনোমেনা, কারণ এই ট্রাস্ট ডেফিসিটটা কোনোভাবেই আর পূরণ হওয়ার না। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। জনাব আশরাফ কাছে আপনার কাছে ফিরে আসতে চাই। যুদ্ধ কতটুকু ছড়িয়েছে সে নিয়ে আমরা এতক্ষণ আলাপ করছিলাম, দীর্ঘ হতে পারে কিনা সে নিয়েও কথা বলছিলাম। বাংলাদেশের সরকারের তরফ থেকে এখন পর্যন্ত যুদ্ধে খুব একটা প্রভাবে দেশের উপর পড়বে তেমনটা মনে করা হচ্ছে না বলেই তারা বলছেন। বাস্তবতাটা আসলে কি? আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি তেলের উৎপাদন কমছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারছে না, এগুলো আসলে প্রভাব পড়বে কিনা? সাংঘাতিকভাবে প্রভাব পড়বে, এবং যুদ্ধ স্বল্পস্থায়ী হোক দীর্ঘস্থায়ী হোক, বাংলাদেশকে এই ক্যালকুলেশনটি করতেই হবে এখন। কিন্তু আমরা যে যারা পলিসি মেকার, যারা মন্ত্রণালয় চালান, কমার্স মিনিস্ট্রি চালান, তাদের রিয়াকশনে দেখছি তারা বলছেন যে এর তেমন কোনো প্রভাব বাংলাদেশের উপর পড়বে না। আমি জানি না তারা কোন ক্যালকুলেশন থেকে বলছেন। ধরেন পৃথিবীর 20% গ্যাস উৎপাদন করে কাতার, সেই কাতার তার গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে, এবং আপনার সৌদি আরবের সবচেয়ে বড় রিফাইনারিতে আর কাজ হচ্ছে না। এখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, এবং ইন্টারন্যাশনাল শিপিং লাইন্সগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের ফ্রেইটের চার্জ বাড়িয়ে দিয়েছেন এবং ইন্স্যুরেন্সের কন্ডিশন চেঞ্জ করে ফেলেছেন। আমাদের যদি এক্সপোর্ট ইম্পোর্টের দিকে আপনি একবার তাকান, যে ওই জায়গা দিয়ে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ইউরোপে কতটা যেতে হয়, কিংবা আমদানির পণ্য কতটা আসতে হয়, এই 4-5টি জিনিস যদি আপনি একসাথে দেখেন, আর তখন আপনি বুঝতে পারবেন যে অর্থনীতির উপরে প্রভাবটি কী পড়বে। অ্যান্ড অর্থনীতির উপরে প্রভাব মানেই আপনার জনজীবনে প্রভাব পড়বে, দ্রব্যমূল্যের উপরে প্রভাব পড়বে। বিদেশে বা কোনো একটা কিছু ঘটলেই এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায়, তারা জানে কি করে প্রাইস আপ করতে হয়। ফলে আমার ধারণা যে আপনার ইউক্রেন যুদ্ধ যেরকম 4 বছর ধরে চলছে, এবং বাংলাদেশের সব পলিসি মেকাররা বলছেন যে ওই যুদ্ধের কারণে আমাদের দেশ
অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিডল ইস্টের যুদ্ধকে আপনার আরও বড় আকারে দেখতে হবে, কেননা আপনার ওখানে যে প্রবাসী শ্রমিকরা আছে তারা আমার ধারণা কয়েক সপ্তাহ পর থেকে ফিরে আসতে শুরু করবে। একজন তো নিহত হয়েছে। একজন নিহত হয়েছেন, কিন্তু তারা কাজ হারাচ্ছেন। তারা রিফাইনারিতে কাজ করছিলেন, তারা গ্যাস সেক্টরে কাজ করছিলেন, তারা ইনফ্রাস্ট্রাকচারে কাজ করছিলেন, এমনকি সৌদি আরবে ফুটবল টুর্নামেন্ট ফিফা হবে তার জন্য তারা কাজ করছেন। ফলে তাদের কর্মচ্যুতি হবে এবং তারা নির্দ্বিধায় বলা যায় তারা বাংলাদেশে ফেরত আসতে শুরু করবে। এরকম কিছু প্রুডেন্ট ডিসিশন গভর্নমেন্টকে নিতে হবে যে প্রবাসী শ্রমিকরা যারা ফিরে আসবেন তাদেরকে আপনি কি করে আবার রিএমপ্লয় করবেন, তাদের হেলথ এবং শারীরিক মানসিক স্বাস্থ্যের দিকে কোথায় নজর দিবেন। আপনি জানেন যে আমাদের অর্থনীতির ব্রাইটেস্ট পার্ট হচ্ছে রেমিটেন্স। ওই যে $32 বিলিয়ন আমরা পাই, কিংবা হুন্ডি করে বাকি আরও কতগুলো বিলিয়ন ডলার আমরা পাই, সেইটিকে আপনি যদি রেমিটেন্স কমে যেতে থাকে এবং প্রবাসী শ্রমিকরা যদি ফিরতে থাকে, তাহলে সরকার কি পদক্ষেপ নেবে? আমার ধারণা যে দেখুন, এর আগে অন্তর্বর্তী সরকার ছিল, তাদের কাউকে কাউকে আমাদের মনে হয়েছে পার্ট টাইম উপদেষ্টা, ফুল টাইম অন্য কিছু, কিন্তু এখন তো ইলেকটেড গভর্নমেন্ট, তার একটা জনগণের ম্যান্ডেট আছে। ওই ম্যান্ডেটের বলেই কিন্তু তিনি এই যুদ্ধে পজিশনটা নিতে পারতেন, যেটি গত দুটি বিবৃতিতে আমরা ঠিক ঠাউর করতে পারছি না যে সরকারের পজিশনিংটা আসলে কি। আপনি যখন মাত্র 3 সপ্তাহ হয়েছে নির্বাচন হয়েছে, এই সরকারকে আরও শক্তিশালীভাবে ম্যান্ডেটের গল্প বলতে হবে যে আমার জনগণ মনে করে এরকম একটি জায়গায় আমার দাঁড়াতে হবে। ওই একই ম্যান্ডেটের বলে আপনি কিন্তু এখন পরিকল্পনাটি খুব ভালো করে করতে পারেন, কেননা আমরা সরকারকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এমনকি কৃষি ঋণ মৌকুফ, এরকম অনেক নতুন ধারণার প্রবর্তন করতে দেখছি। আমরা গভীর আগ্রহের সাথে দেখতে চাই এটার এক্সিকিউশন যেন ফ্ললেস হয়, দুর্নীতিমুক্ত হয়, যাতে আমরা বলতে পারি। কিন্তু তার সাথে আপনার এই যে আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য আপনার রেডিনেস কি করে তৈরি হবে? আপনি কি প্রেডিক্ট করতে পারছেন এই যুদ্ধ যদি 4 সপ্তাহ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী স্থায়ী হয়, আপনার প্রস্তুতি কি? এই যুদ্ধ যদি 4 সপ্তাহ না হয়ে 6 মাস হয়, এই যুদ্ধ যদি আপনার ছড়িয়ে যায় যে নন স্টেট অ্যাক্টরদের হাতে যুদ্ধের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, তখন আপনি কি করবেন? আমার ধারণা যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যারা পলিসি তৈরি করেন, তাদেরকে এইভাবে চিন্তা না করলে আমরা খুব দ্রুত একটি অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছি। জি, অধ্যাপক আমেনা হোসেন, আপনার কাছে আসতে চাই। আয়াতুল্লাহ খামেনির হত্যা এবং এই যে পুরো সমীকরণ থেকে তার বিদায়, সেটা আসলে ইরান এবং ইরান ছাড়িয়ে এর বাইরে শিয়া সম্প্রদায়ের উপর কি ধরনের প্রভাব ফেলছে, এবং এটা আসলে গোটা যে বৈশ্বিক রাজনৈতিক পরিমণ্ডল, যেখানে এর আগে মাদুরোকে তুলে নিয়ে আসা হলো, একেবারে শীর্ষ নেতাকে হত্যা বা তুলে নেওয়ার যে নতুন রণকৌশল আমরা দেখছি, সেটা আসলে পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে? দেখুন, আমি এর আগে যখন আপনার সাথে কথা বলছিলাম তখন এই জিনিসটাই আমি রেজ করার চেষ্টা করেছিলাম, দ্যাট যেই ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলোর উপরে আমরা, বা রুল অফ ল যেটা বলেন, সেগুলো টোটালি আমরা দেখছি একটা টপসি টার্ভি অবস্থায় এখন বিরাজ করছে। একটা ধরেন যেটা ভেনেজুয়েলাতে ঘটলো, একটা সভরেন দেশের আপনি প্রেসিডেন্টকে আপনি তুলে নিয়ে আসলেন, নিয়ে এসে তাকে অ্যারেস্ট এবং তাকে দেখালেনও যে তার হাতে করা আছে, এবং আবার তাকে ফেরত পাঠিয়ে দিলেন, এবং তার শর্ত অনুযায়ী তাকে তেল বিক্রি করতে হবে, এবং সেটা আবার ইউরোপিয়ান কান্ট্রিজগুলো মেনেও নিচ্ছে। সো এইখানে জিনিসটা হচ্ছে যে কোন প্রিন্সিপালসের উপরে আপনি, তাহলে আমরা যে ডিপ্লোম্যাটিক নর্মস বলি, সেগুলোকে তো কোনোটাই আমরা এখানে দেখছি যে কোনোটাই মানা হচ্ছে না। সো মেবি সেই জায়গাটাতেই আমরা এই কথাটা বলছি যে ললেসনেসটা বা একটা অ্যানার্কিক্যাল অর্ডার বা একটা কেওসের দিকে পৃথিবীটা যাচ্ছে। মেবি এই সময়টাতে কতগুলো আমরা ট্র্যাজেক্টরিজ করতে পারি। একটা হতে পারে যে আমাদের মতো দেশগুলো, যেটা অনেকটা আশরাফ বলার চেষ্টা করছিলেন, যে আমাদের একটা শক্ত অবস্থানে অবশ্যই দাঁড়াতে হবে, এবং আমরা যেটাকে গ্লোবাল সাউথ বলি, গ্লোবাল সাউথ এই শব্দটা যখন আমি ব্যবহার করি তখন কিন্তু আমি এটা একটা ক্লিশে নিয়ে ব্যবহার করি, এবং আমি মনে করি যে গ্লোবাল সাউথে কোনো প্রত্যেকটা রাষ্ট্র ইটস আ ডিফারেন্সিয়েটেড সাউথ,
যেখানে একটা রাষ্ট্রের এক একটা পজিশন আছে, বাট যেই ওয়ার্ল্ড অর্ডারটা ওয়েস্টার্ন মানে কান্ট্রিজরা তৈরি করেছিল, পশ্চিমা বিশ্ব, সেটা থেকে বের হয়ে এসে দিস ইজ টাইম যে আমরা আমাদের একটা গ্লোবাল সিস্টেম বা ওয়ার্ল্ড অর্ডারের দিকে আমরা এগিয়ে যেতে পারি। দেখেন, ইরান ওয়াজ আ ডাইরেক্ট চ্যালেঞ্জ টু দ্য ইউএস, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, এবং 79-এর পর থেকেই কিন্তু ইডিওলজিকে, ওয়েস্টার্ন ইডিওলজি এবং ওয়েস্টার্ন যে ওয়েস্টফেলিয়ান সিস্টেম যেটা আমরা বলি স্টেটের, সেটাকে ইরান চ্যালেঞ্জ করেছে। এবং সেই জায়গাটাতে আপনি বলতে পারেন যে হ্যাঁ রাজতন্ত্র আছে, সৌদি আরব, তারপরে গালফ কান্ট্রিজগুলো আছে, বাট ইরান ওয়াজ আ ডাইরেক্ট থ্রেট বিকজ ইরান এই অঞ্চলে ইসরায়েল ব্যতীত ইরান ওয়াজ দ্য অনলি পাওয়ার যে নিজের নিউক্লিয়ার ইয়েটা করার চেষ্টা করছিল, ইউরেনিয়াম এনরিচমেন্টে তার ইয়ে ছিল, এবং সে বারবার বলেছে আমি এটা পিসফুল ইয়ের জন্য পারপাসে ইউজ করব। সেই জায়গাটায় মার্কিন যুক্তরাষ্ট্র যে জায়গাটা দেখতে চেয়েছে পৃথিবীটাকে, সেটা হলো হচ্ছে সেই ইউনিপোলার ওয়ার্ল্ড, এবং সে একেবারে তার সমস্ত ক্ষমতা এবং বিশ্ব মোড়ল হিসাবে, যেটাকে আমরা ক্রমেই দেখছিলাম যে পৃথিবী ওয়ার্ল্ড ওয়াজ বিকামিং মাল্টিপোলার। আমরা চায়নাকে দেখেছি, রাশিয়া বাদ দেন অনেকগুলো পোলস, মেজর থ্রেট, মেজর চ্যালেঞ্জার চায়না ছিল। সাহেব একটু আগে বলছিল যে কথাটা চায়নার, এখানে চায়না কিন্তু কখনো মিলিটারিলি আমরা দেখি যে ইনভলভ হয় না, চায়নার ইন্টারেস্টগুলো কিন্তু ইকোনমিক ইন্টারেস্ট। সো এই সময়টায় অন্যান্য রাষ্ট্রগুলো তাহলে কার সাথে কিভাবে তাদের কালেকটিভ সিকিউরিটিটাকে তৈরি করবে, সেটা একটা চিন্তার সময় এসে গেছে। এবং এটা যে ক্রাইসিস, এই ক্রাইসিসের মধ্যে থেকে আমি মনে করি দ্যাট দিজ আর ওয়েক আপ কলস ফর অল অফ আস, এবং একটা আমাদের ইনওয়ার্ড লুকিং বা নিজেদের অঞ্চলের মধ্যে দিয়ে, যেটা আমরা বলি না মাল্টিলেটারালিজম বলেন, মাল্টি রিজনালিজম বলেন, সেই ধরনের একটা বিশ্ব ব্যবস্থার দিকে যেতে হবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আধিপত্যটা হয়তো সামরিক আধিপত্য থাকবে, কিন্তু ওই অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সেই জায়গাগুলোর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, আমি যেটা বলার চেষ্টা করছিলাম আগেও, যে মেবি ইটস দ্য বিগিনিং অফ দ্য ডিক্লাইন। ধন্যবাদ। জনাব শাহ আলম খান, আপনার কাছে ফিরে আসি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ যখনই আসে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে কর্মকাণ্ড, তার পেছনে জায়নিস্ট লবির কথা ঘুরে ফিরে আসছে, এবং তাদের প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকাগুলোতেও এই যুদ্ধের সময় কিভাবে পড়ছে সেটা অনেকে তুলে ধরছেন। দিনের শেষে এই জায়নিস্ট লবি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের যে স্বার্থ, সেটা কি এই মুহূর্তে খুব সরাসরি একটা বিপরীতধর্মী অবস্থানে চলে এসেছে? সরাসরি আসলে বিপরীত ধর্মী বলা যাবে না, বাট ডেফিনেটলি একটা কোরিলেশন আছে। কারণ আপনি আজকে পেন্টাগনের স্টেটমেন্ট যদি দেখেন, যেটা রয়টার্স আজকে সকালে পাবলিশ করেছে, যে পেন্টাগন তাদের ইন্টারনাল মিটিংয়ের মধ্যে, হোয়াইট হাউসের ইন্টারনাল মিটিংয়ের মধ্যে বলেছে যে ইরান ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য ফার্স্ট স্ট্রাইক। তো ফার্স্ট স্ট্রাইকটা তাহলে করা হলো কেন, রাইট? তার মানে এখানে ইসরায়েলের একটা ডেফিনেটলি ইন্টারেস্ট তো আছেই। এখন ইসরায়েলের ইন্টারেস্টটা কি দেখেন, এখানে একটা কথা কিন্তু চলে আসে যে এই যে ইসরায়েল আমেরিকা যে ইরানের উপরে যে আঘাতটা করলো, সেটার একটা বড় ভিকটিম হবে মিডল ইস্ট। কারণ মিডল ইস্ট যদি ইসরায়েলের সাথে একসাথে ইরানের উপরে আঘাত হানে, মানে যেটা ম্যাডাম বলছিলেন যে, বা আপনিও বলছিলেন যে কনস্ট্যান্টলি যে এই দেশগুলির উপরে, জিসিসির দেশগুলির উপরে বারবার আঘাত আসতেছে, সুতরাং সেই জায়গাতে গিয়ে যদি মিডল ইস্টার্ন দেশগুলি চুপচাপ বসে থাকে, তাহলে দে উইল সি দ্যাট দেয়ার কান্ট্রিজ আর বার্নিং। আর তারা যদি ইসরায়েলের সাথে গিয়ে মানে ইরানের উপরে কর্তৃত্ব করার চেষ্টা করে, তাহলে এটার ফলব্যাক আরও কঠিন হবে। খুব স্বাভাবিকভাবেই গ্লোবাল পপুলেশন একটা বড় রকম রেজিস্ট্যান্সের দিকে যাবে, যেটা ম্যাডামও বলছিলেন যে সভরেন্টি কোয়েশ্চেন চলে আসবে। তার মানে তারা একটা ইম্পসিবল ডাইমেনশনের দিকে যাচ্ছেন, ইম্পসিবল সিচুয়েশনের দিকে যাচ্ছেন। এখন তার মানে এটা কি? তার মানে হলো যে ইসরায়েলের যে স্ট্র্যাটেজিটা, এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র যে নিজেকে কেন্দ্র করে আগানো তা না। এই প্রথমবারের মতো তারা এমনভাবে ছকটা কষেছে যেখানে জিসিসি বলেন, মিডল ইস্টের সবকটা দেশ কোনো না কোনো ফর্মে ইনভলভ হয়ে যাচ্ছে, এবং সেই জায়গাতে কিন্তু তাদের সভরেন্টি কোয়েশ্চেন যেরকম আসবে, তাদের এক ধরনের যে ইসরায়েলের সাথে মানে ট্যাসিট বা ইমপ্লিসিট
এনগেজমেন্টের মাধ্যমে যে রাষ্ট্র পরিচালনা করা, সেই দিকে যেতে হবে। সুতরাং এই ওভারঅল যে ইসরায়েলের এক ধরনের প্রচ্ছন্ন, যেটাকে আমরা বলি যে ভিক্টরি বলতে পারেন এক হিসেবে, সেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য খুবই জরুরি, কারণ সামনে মিড টার্ম ইলেকশন আছে এবং সেই সাথে তো আপনি একটা প্রশ্ন করেছিলেন ম্যাডামকে, এপস্টিন কেস যেটা আছে, এগুলি সব কিছু থেকেই আপনার এক ধরনের অ্যাটেনশনটাও সরে যাচ্ছে। কিন্তু এই যে একেবারে স্পষ্টভাবে ইসরায়েলি স্বার্থের জন্য ডোনাল্ড ট্রাম্প যখন কাজ করেন, সেটা আসলে তাকে এই মধ্যবর্তী নির্বাচনে কি সাহায্য করে আদৌ? না না, নিশ্চিতভাবে। কারণ মানে এখানে বিষয়টা হলো যে মানে ইরানের ব্যাপারে যেটা আগে আমরা আলাপ করছিলাম, যে ইরান সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে খুব যে পজিটিভ একটা ধারণা আছে তা তো মনে হয় না। কারণ তাদের কাছে পুরাটাই ওই 1979 ফেরত যেতে হবে একটু, যে যেইভাবে মানে সুপ্রিম লিডার ইমাম খামেনি কেম টু পাওয়ার ইন তেহরান, মানে এটা শুরুই হয়েছিল কম থেকে, এবং কম থেকে এটা স্পাইরাল করে শাহর যে আউস্টিং, এই আউস্টিংয়ের সাথে সাথে যে শুধুমাত্র যে ডাইনেস্টি শেষ হয়ে যায় তা না, একদম মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিন্তু মানে ইরানে ঢোকা বন্ধ হয়ে যায়। সুতরাং সেই জায়গাতে মানে আমেরিকান লিটারেচার বলেন, আমেরিকান হিস্ট্রি বলেন, আমেরিকান মানে একাডেমিয়া বলেন, সব জায়গাতে ইরান সম্পর্কে যেই ধরনের বাস্তবতাটা তুলে ধরা হয়, সেটার সাথে আসলে প্রকৃত ইরানের সম্পর্ক খুবই কম। এবং আপনি দেখবেন যে ইরানের একটা বড় ডিসেন্টিং পপুলেশনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকে। সুতরাং সেই জায়গাতে মানে ইরান সম্পর্কে নিশ্চিতভাবে যে হত্যাকাণ্ড যেটা হয়েছে, সেটার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক মানুষই সোচ্চার হবেন বটে, কিন্তু এটা এতটা স্ট্রং কোনো সোচ্চার হওয়া না যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ওয়াশিংটনের মানে পুরো পলিটিক্যাল সিস্টেম পাল্টে যাবে। জি, একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও ফিরছি একটু পরে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জা পড়ছা মুক্তবাক। ফিরে আসবো অধ্যাপক খান আপনার কাছে। মার্কিন একজন কর্মকর্তা আসছেন, জনাব কাপুর, কালকেই বাংলাদেশের সম্মত এসে পৌঁছচ্ছেন। এই সময় এসে এই সফরটা কি এই যুদ্ধের বিষয়ে কোনো আলোচনা হওয়ার সুযোগ আছে বা সম্ভাবনা আছে, নাকি শুধুমাত্র একটা দ্বিপাক্ষিক বিষয় সীমাবদ্ধ থাকবে আপনার কাছে জানতে? জি, আমার কাছে মনে হয় এটা অনেক আগের প্ল্যান করা, মানে যুদ্ধের সাথে আসলে এটার খুব একটা কিছু আমার মনে হয় না হবে। নিশ্চিতভাবে বাংলাদেশ হয়তো কিছু কনসার্ন তুলে ধরতে পারে, সেই বিষয়ে একটা পাসিং ডিসকাশন হতে পারে, কিন্তু মেইন ইস্যুটা হলো যে ইলেকশন পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই হায়েস্ট অফিসিয়াল যিনি আসবেন, এবং বাংলাদেশের সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ ট্রেড বিষয়ে এক ধরনের একটা এগ্রিমেন্ট হয়ে আছে, এবং সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। পার্টিকুলারলি এখানে মেজর ইস্যু একটা হতে পারে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে ট্যারিফ নেগোসিয়েশনের ক্ষেত্রে, সেই পরবর্তী সময়ে এটা কোন দিকে যাবে, গতি প্রকৃতি কী হবে সেটা। এছাড়া ভারত ফ্যাক্টরটাও এখানে আছে, রিজিওনাল স্টেবিলিটির ফ্যাক্টরটা আছে, এবং বাংলাদেশ খুব নিশ্চিতভাবে হয়তো বা রোহিঙ্গা বিষয়টাও নিয়ে আসবে। সুতরাং ওভারঅল আমি মনে করি যে এই ভিজিটটা অনেক বেশি বাইল্যাটারাল ইস্যু কেন্দ্রিক হবে, মানে যতটা না বেশি মানে মিডল ইস্টার্ন বা অন্যান্য কেন্দ্রিক। তবে ওই যে যেটা বললাম যে কিছুটা হয়তো বা মিডল ইস্টের রেফারেন্স আসতেই পারে। এখানে আরেকটা বিষয় যেটা, যে এই বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে অন্যান্য অংশীদারি রাষ্ট্রগুলি আছে, পার্টিকুলারলি চীন, এবং চীন সংক্রান্ত একটা ইস্যু তো এখানে বারবার চলেই আসছে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে চীনের সাথে কতটুকু যাবে, এবং সেখানে প্রতিরক্ষা বিষয়টা কি হবে, ট্রেডের বিষয়টা কি হবে, সাপ্লাই চেইন টেকনোলজির বিষয়গুলি আছে, সেগুলিও আমার মনে হয় হয়তোবা এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়াটা খুবই স্বাভাবিক। এছাড়াও বর্তমান সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা, কর্মপদ্ধতি, এগুলি নিয়েও তো খুব স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের মানে আলোচনার জায়গা তৈরি হবে। সুতরাং আমি মনে করি যে এটাকে অনেক বেশি বাইল্যাটারাল হিসেবে দেখাটাই ভালো। জি। অধ্যাপক আমির হোসেন, আপনার কাছে ফিরে আসে। আরেকটা যুদ্ধের কথা, এই যুদ্ধের ডামাডোলে আমরা ভুলতেই বসেছি, সেটা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ। সেখানে আবার খামেনিকে হত্যার পর তার প্রতিবাদেও রাস্তায় নেমে অনেকে পাকিস্তানি সৈন্যদের গুলিতে নিহত হয়েছেন। এই পরিস্থিতিটা কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাথে জড়িত, নাকি আলাদাভাবে দেখেন আপনি?
না দেখুন, পাকিস্তান আর আফগানিস্তানে যে যুদ্ধ সেটা তো আগেই আরম্ভ হয়েছিল, তাই না? কিন্তু জিনিসটা হয়েছে কি একটা স্পিল ওভার এফেক্ট থাকে। এবং একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ডিসপাইট এভরিথিং একটা মুসলিম ব্রাদারহুডের একটা ব্যাপার থাকে, সেই জিনিস সেই জায়গাটাও আছে। এবং পাকিস্তানি শিয়া সম্প্রদায়ও কিন্তু যথেষ্ট স্ট্রং। এবং আফগানিস্তানের যদি আমরা ইস্যুটা তুলি, আফগানিস্তান কিন্তু ইটসেলফ এজ আ এই মানে তালেবানরা বা আফগানিস্তানে আমরা দেখেছি ইটস অলসো ভিকটিম অফ আমেরিকান। এই যে যেটা হয়েছে, আমেরিকা ধরেন 20 বছর পরে আমেরিকা কীভাবে ছেড়ে গেল আফগানিস্তানকে, অ্যান্ড ইট ইজ ব্যাক টু স্কোয়ার ওয়ান। এবং পাকিস্তান অ্যাট দ্য সেম টাইম দেখেন এই যে তালেবান যে ফোর্সেসগুলো, আফগানিস্তান একেবারে একটা ব্যাকওয়ার্ড জায়গায় চলে গেল। সো এই জায়গাগুলো তো আছেই। আর পাকিস্তানের মধ্যে তো এই প্রোটেস্টগুলো আসবে, বিকজ নট অনলি বিকজ যে পাকিস্তানে একটা স্ট্রং শিয়া সম্প্রদায় আছে। আপনি দেখেন পাকিস্তানের অনেক ধরনের কনসার্নস আছে। একটা হলো বালুচিস্তান, যদি আমরা দেখি বালুচিস্তানের ওখানে কিন্তু ইট বর্ডার্স ইরান, সেখানে অলরেডি একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে। তারপরে সিপ্যাকের কথা আমি যদি নিয়ে আসি, চায়না পাকিস্তান যেটা ইকোনমিক করিডোর, সেখানে তো চায়নার প্রচুর ইনভেস্টমেন্টস আছে। সো পাকিস্তান ইজ অলসো কট ইন আ ভেরি টাইট সিচুয়েশন। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের যিনি ফিল্ড মার্শাল, তাকে নিয়ে মিলিটারি চিফ, তাকে নিয়ে যাচ্ছে আমেরিকা, বিভিন্ন ধরনের তাকে খেতাব দেওয়া হচ্ছে। সে আবার রেকমেন্ড করছে দ্যাট এখানে আমেরিকাকে বিফ আপ করার কথা বলা হচ্ছে। সো সব কিছু মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। বাট আমি এটাকে ইরানের ঘটনাটা তো মাত্র কেবল আজকে টুডে ইজ দ্য থার্ড রানিং ডে, রাইট? জি, তৃতীয় দিন। কিন্তু তার আগেই আফগানিস্তানের সাথে ইস্যুটা তৈরি হয়ে গেছিল। এবং এই আফগানিস্তানের সাথে পাকিস্তানের এই কনফ্লিক্টগুলো কিন্তু আজকের না, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। 47-এর থেকেই আমরা দেখেছি ওই দুরান্ত লাইন নিয়ে একটা কনফ্লিক্ট আছে। এবং ওই জায়গাটাতে ওই বর্ডারটা আপনি যদি দেখেন, যেটা আফগান পাকিস্তান বর্ডার, সেটা কিন্তু একটা নার্কো ট্রাফিকিংয়েরও রুট, হিউম্যান ট্রাফিকিংয়েরও একটা রুট, ভীষণভাবে একটা পোরাস বর্ডার। জি। জনাব আশরাফ কায়সার, শেষের দিকে চলে এসেছি, তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় কড়া নাড়ছে কিনা? আমি যেই গাড়িতে এই চ্যানেলে আসছিলাম, সেই গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনি এটিই আমাকে বললেন। যে আমি বললাম যে কি হচ্ছে, বললো যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। কেননা যেভাবে 72 ঘন্টার মধ্যে আপনার 7-8টি দেশ মিডল ইস্টে যুদ্ধে জড়িয়ে গেছে, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছে, ইউক্রেন যুদ্ধ চলছে, গাজা শান্ত কি অশান্ত আমরা এখনও বুঝতে পারি না। আপনি আর কতগুলো যুদ্ধ হলে এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যাবে? কাজেই আমরা দেখতে পাচ্ছি যে আর যখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট আছেন, যিনি ভেনেজুয়েলা থেকে লোক তুলে আনেন রাষ্ট্রপ্রধানকে, মানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মেরে ফেলেন সমস্ত আইনকানুন লঙ্ঘন করে। কাজেই আমার মনে হয় যে এটি আরও বিস্তৃত হবে এবং মানে গুড সেন্স প্রিভেল না করলে এই যুদ্ধ হয়তো আমাদেরকে আরও মানে সাংঘাতিকভাবে সংকটের দিকে নিয়ে যাবে, অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যাবে। দেখুন, দুজন আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক কথা বলছেন, আন্তর্জাতিক সম্পর্কের কিছু নর্মস আছে, সেই নর্মসগুলো কিন্তু আমরা আর এখন পৃথিবীতে দেখতে পাচ্ছি না। আপনি যদি লাস্ট 3টা আমেরিকান অ্যাক্ট দেখেন ডোনাল্ড ট্রাম্পের, তার কোনোটাতেই আন্তর্জাতিক কোনো নর্মস তিনি মানেন নেই। ইউএন বলে বা জাতিসংঘ বলে যে একটি সংস্থা আছে, সেটি আমাদেরকে এখন কাগজ কলমে দেখতে হচ্ছে এবং তার কোনো অস্তিত্ব, তার কোনো রোল এবং তার কোনো অ্যাক্টিভ রোল আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। ফলে পৃথিবীতে যে অর্ডারে চলছিল যে সবগুলো দেশ কোনো একটি ইউএন চার্টার অনুযায়ী চলবে এবং ইউএন ইন্টারভেন করবেন এবং আপনি যতই শক্তিশালী দেশ হন না কেন আপনি অন্য দেশের সভরেন্টি মেনে চলবেন, সেই জায়গাটি থেকে পৃথিবী কিন্তু একটা ভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এবং আজকে যদি আমেরিকা এই কাজ করে পার পেয়ে যেতে পারে, কালকে নিশ্চয়ই নতুন কোনো শক্তিও একই কাজ করতে চাইবে। কথার কথা, চায়না কি তাইওয়ানের উপর একই কাজ করতে চাইবে কিনা, রাশিয়া হয়তো তার পুরনো ফেলে আসা স্টেটগুলো আরেকবার উদ্ধার করার চেষ্টা করবে কিনা, এইটি আমাদেরকে সাংঘাতিকভাবে ভাবাচ্ছে। এবং অস্থিরতা আপনি দেখতে পাচ্ছেন যে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যেও এক ধরনের বল প্রয়োগের প্রবণতা তৈরি হয়েছে। সেটি কখনো ডিপ্লোমেসির
চেহারা নিয়ে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক আমরা 15 বছর দেখলাম, যে আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাকে কি করে আপনার মানে আউটসোর্স করা হচ্ছিল তখন। আপনি একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য লজ্জার বিষয়, আপনি আপনার প্রতিরক্ষা নীতি, কূটনীতি, অর্থনীতি, এমনকি আপনি ট্রানজিট করবেন, তার ফি কত হবে, এটি আপনি আউটসোর্স করছেন যেই দেশ ফি দিবে তার কাছ থেকে। কাজেই এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে ফর্মাল কূটনীতির জায়গাগুলো আমাদেরকে হয়তো আবার চাঙ্গা করতে হবে, আবার প্র্যাকটিসে আনতে হবে, কেননা এই অস্থিরতা চলতে থাকলে আপনাকে আরও দীর্ঘস্থায়ী যুদ্ধের মোকাবেলা করতে হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।